ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাথমিকের 2016 সালের নিয়োগের যে নন টেন পোর্শন অর্থাৎ 32,000 যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি তা কিন্তু মহামান্য ক্যালকাটা হাইকোর্ট বাতিল করে দেয়। সেই বাতিলের কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনেকে যান এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে সেই মামলা ডিভিশনের জাস্টিস অবতাসারি বেঞ্চে কিন্তু শুনানি চলছে। তো 50% শুনানি কোথাও না কোথাও গিয়ে সম্পন্ন হবার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে ইন সার্ভিসরা প্রায় 116টি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখিয়ে দিয়েছেন, যেখানে গিয়ে তারা প্যানেলটাকে বাঁচানোর তারা চেষ্টা করছেন। কিন্তু আজকে আপনাদের দেখাবো যে সুপ্রিম কোর্টের 100 উপরে দরকার নেই, মাত্র 4টি জাজমেন্ট, যা কিন্তু ডিভিশন বেঞ্চে যদি দেখানো হয় কর্পূরের মতো উবে যেতে পারে 32,000 প্যানেল। কিন্তু টিআরএসজি এই ধরনের রায় কিন্তু ডিভিশনে দেখাবে না বলেই ঠিক করেছে। তার কারণ তারাও চাইছে যে এই প্যানেলটাকে টিকিয়ে রেখে যোগ্য বঞ্চিতদের যদি এর চাকরির রাস্তা খোলে তাহলেই খুলতে পারে, আদারওয়াইজ নতুন করে ইন্টারভিউ, নতুন করে অ্যাপটিটিউড টেস্ট, আবার ওই এক্সপিরিয়েন্সের নাম্বার, এই সমস্ত হাবিজাবিতে নতুনদেরকে বসিয়ে দিয়ে একসাথে একটা বিকল্প একটা জটিল পরিস্থিতি তৈরি করে দেবে। এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বেশি দেওয়া যদি সেই সেম সংস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে বঞ্চিতদের আর খুব একটা জায়গা থাকবে না। তো তারা ন্যাচারালি চাইবে যে প্যানেলটাকে বাঁচিয়ে রেখে যে যারা যারা বঞ্চিত আছে হয় পিটিশনের ভিত্তিক, নাহলে যে কোনো উপায়ে যাতে তাদের চাকরিটা হয়। তো টিআরএসজি এই মুহূর্তে দেখাতে চাইছে না ডিভিশন বেঞ্চে এই জাজমেন্টগুলো, যাতে করে প্যানেলটা কর্পূরের মতো উবে যায়। কিন্তু যদি কিছু বারবারন্ত দেখা যায় তাহলে তো অস্ত্র প্রয়োগ করতে হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে 4টি জাজমেন্ট একটু এই কারণে দেখিয়ে রাখা হচ্ছে, কারণ এখনও পর্যন্ত ব্যালেন্সড মানে কি বলবো শুনানি হয়েছে এবং কেউ সেইভাবে ইন্টারাপ্ট করেনি, স্মুথলি গোটা বিষয়টা গেছে। তো শুনুন জাজমেন্টগুলো দেখাই এক ঝলক আপনাদেরকে। শুরু করি 1 নম্বর জাজমেন্ট দিয়ে। ট্রান্সপারেন্সি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে কথা রেনু ভার্সেস ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের মামলা, এবং সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলছে যে পাবলিক এমপ্লয়মেন্ট মাস্ট বি ট্রান্সপারেন্ট, অর্থাৎ যে পাবলিক মানে জনসাধারণের জন্য যে নিয়োগ প্রক্রিয়া হবে তা কিন্তু থাকতে হবে স্বচ্ছ। এবার বুকে হাত থেকে বলুন তো 42,949 প্রক্রিয়া স্বচ্ছ না অস্বচ্ছ? কী মনে হচ্ছে, স্বচ্ছ প্রক্রিয়া টিকবে? দেন পরবর্তী ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট ক্লিয়ারলি স্পেসিফাই দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস, এলিজিবল ক্রাইটেরিয়া অ্যান্ড সিলেকশন প্রসেস। তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেস সম্পর্কে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকবে, যেটা কিনা এখানেও কিন্তু গুবলেট আছে। তার কারণ এজেন্সি কী করে এঙ্গেজ হয়ে গেল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী করে পরবর্তী ক্ষেত্রে ভিন্ন হয়ে গেল, যে পার্সুইংদের বসিয়ে দিল। আর নাম্বার তো ঠিক আছে, নাম্বার তো জানিয়েছে, কিন্তু ওভারসিটটা একটু গল্প হয়ে যাবে। আর দেন ওয়ান্স এ রিক্রুটমেন্ট প্রসেস ইজ ইনিশিয়েটেড, দ্য গভর্নমেন্ট ক্যান নট চেঞ্জ দ্য সিলেকশন ক্রাইটেরিয়া আরবিটারি। তো সেক্ষেত্রে যেটা বলতে চাইছি যে মাঝপথেই মানে হুট করে একটা রিক্রুটমেন্ট শুরু হয়ে যাওয়ার পর তুমি কিন্তু তারপর সেখানে চেঞ্জ করতে পারবে না। তো এখানে পরিষ্কার বলা আছে, অ্যাপ্লাইং দিস প্রিন্সিপাল দ্য সুপ্রিম কোর্ট ফাউন্ড দ্যাট 2010-এর অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ লিগালি ডিফেক্টেড, মানে অর্থাৎ এটা আইনিভাবে অবৈধ বা ত্রুটিপূর্ণ, বিকজ ইট ডিড নট স্পেসিফাই দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি অর দ্য রিজার্ভেশন ব্রেকডাউন। অর্থাৎ এই ক্ষেত্রে ঠিকঠাকভাবে সংখ্যাতত্ত্বের উপরে বেস করে এটাকে অবৈধ বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া, এবং ডিফেক্ট খুঁজে পাওয়া গেছে। তো রেনুর জাজমেন্টে কিন্তু পরিষ্কার যে জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া যেতে পারে সেটা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টে মাস্ট বি ট্রান্সপারেন্ট, অর্থাৎ একটা স্বচ্ছ থাকবে যে কে কত পেলো, কে কত পেয়ে চাকরি করলো, কে কত পেয়ে চাকরি করতে পারছে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা থাকবে। তো সেখানে এই বিষয়গুলো কিন্তু এই জাজমেন্টে, এই রিক্রুটমেন্টে আমরা কিন্তু দেখিনি। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বরে দেখি ইললিগ্যালিটি অফ চেঞ্জিং সিলেকশন ক্রাইটেরিয়া মিডওয়ে, অর্থাৎ মাঝপথে তুমি যদি সিলেকশন পদ্ধতি যদি চেঞ্জ করে দাও, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একাধিক ভার্ডিক্ট রয়েছে, বিশেষ করে মুকেশ কুমার ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড, এখানেও কিন্তু এই বিষয়গুলো বলা আছে। দেখুন কি বলা আছে, দ্য রুলস of a selection process cannot be changed after it has started, and such change violated Article 14 of the Constitution, right to equality. In the case, the court found that the adding of the interview round after written examination was illegal. তো সেক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে যেটা একটা ব্যাচ আছে আপনাদের মনে থাকবে যে 14-16 ব্যাচ, যাদের কিন্তু অবৈধভাবে
মানে একটা রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, তার 1 বছর পরে কি একটা অবৈধভাবে নোটিশ করে তাদেরকে সেই রিক্রুটমেন্টের পার্টিসিপেশন যারা করেছে, একবার ফেল করে গেছে, চাকরি পায়নি, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। তো এই যে মাঝপথে আপনার সিলেকশন যে হয়ে গেল, মাঝপথে যে পরিবর্তন করে পার্সুইংদের সুযোগ করে দিল, এবং তারপরে সেক্ষেত্রে নোটিফিকেশানের অনেক পরে গিয়ে তাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট এবং তারপরে গিয়ে তাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট, এই সমস্ত হিজিবিজিবি আসার পরে এন্টায়ার রিক্রুটমেন্টের উপরে প্রভাব পড়বে। একটা গোটা সিলেকশন প্রক্রিয়া, সে আগা হোক, মাথা হোক, পেছন হোক, যেখান থেকে খুশি যদি দুর্নীতি হয়, যদি ইলিগালি মিডওয়েতে চেঞ্জ হয় সিলেকশন ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু সেটা বাতিল হতে পারে। এবার অনেকে বলে 20-22-14-16 ব্যাচের অনেকে নাকি সুপ্রিম প্রোটেকশন ছিল অরিজিৎ বাবুর অর্ডারে, এরকম কিছু ছিল না, বাট পরীক্ষাটা নিতে বলেছিলেন। বাট এদেরকে কখনো বলেননি যে নোটিফিকেশন ইস্যু করে এদেরকে নিয়ে নিতে হবে 1 বছর রিক্রুটমেন্টের 1 বছর পরে। কোর্ট তো ভুল ভার্ডিক্ট দেয় না, মানে এত বড় মানে ভুল হয়েতে দেবে না। তো সেক্ষেত্রে এটা টোটালি 14-16 ব্যাচ এবং তার সাথে আর সেই 15-17 ব্যাচকে ইলিগালি ওখানে ঢোকানো হয়েছে। যদিও তারা এই নোটিশটাকে চ্যালেঞ্জ করে অনেকেই কোর্টের থেকে অর্ডার করিয়ে নিয়ে এই রিক্রুটমেন্টটা পার্টিসিপেশন করেছে, বাট ইলিগালি সেটা মানে একদম পরিষ্কার। তেজপ্রকাশ যাদবেও কিন্তু এই 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চে বলছে যে সিলেকশন মাঝপথে তুমি পরিবর্তন করতে পারবে না, বাট এক্ষেত্রে প্রায় অলমোস্ট 871 জনকে 42 আনা 49 মধ্যে চাকরি দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে চলে আসি, দেন কি আছে, অ্যাপয়েন্টমেন্ট মেড কন্ট্রারি টু ল আর নাল অ্যান্ড ভয়েড। অর্থাৎ এক্ষেত্রে বলছে ইন এ স্টেট অফ কর্ণাটক ভার্সেস উমাদেবী, এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে কী বলছে, অ্যাপয়েন্টমেন্ট মেড উইদাউট ফলোয়িং দ্য স্ট্যাটুটারি প্রসিডিওর আর নাল অ্যান্ড ভয়েড। অর্থাৎ যদি তুমি নিয়োগপত্র পাও এবং সেটা যদি স্ট্যাটুটারি যে প্রভিশন বা রুল আছে, হ্যাঁ, স্ট্যাটুটারি যে প্রসিডিংগুলো আছে, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া বিধি মেনে তুমি একটা নিয়োগপত্র পাচ্ছ, সেটা যদি ফলো না করা হয়, সেই নিয়মবিধি যদি ফলো না করা হয়, যেটা কিনা এক্ষেত্রে করাই হয়নি, 8-5 রুল মেনটেন করে প্যানেলই তৈরি করা হয়নি। তো সেখান থেকে পরিষ্কার অ্যাপয়েন্টমেন্টস মেড উইদাউট ফলোয়িং দ্য স্ট্যাটুটারি প্রসিডিওর আর নাল অ্যান্ড ভয়েড। তো সেক্ষেত্রে যদি 8-5 মোতাবেক প্যানেল তৈরি না করা হয়, সেক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হচ্ছে সব কটা ইলিগালি, অবৈধভাবে ঘোষিত হবে। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন দিস কেস ওয়াজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড দ্যাট অল অ্যাপয়েন্টমেন্ট মেড আন্ডার ইট ওয়ার ইললিগাল। পরিষ্কার সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছে যে পদ্ধতিগত ত্রুটির জন্য বা পদ্ধতিগত ফেলিওরের জন্য তুমি স্ট্যাটুটারি প্রভিশনকে না মেনে, রুল না মেনে তুমি নিয়োগ করে দিলে, এবং সুপ্রিম কোর্ট সেখানে বলছে যদি সেটা অসাংবিধানিক হয়, টোটাল নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, টোটালটাই অবৈধ বলে বিবেচিত হবে। এই যে উমাদেবী যে জাজমেন্টের পরিষ্কার বলা হচ্ছে, কর্ণাটক ভার্সেস উমাদেবী 2006 SSC 1 4 SSC 1, সুপ্রিম কোর্ট রুল দ্যাট, পরিষ্কার বলে দিয়েছে যে তোমার 8-5 মোতাবেক প্যানেলই তৈরি হয়নি, তো রুলই ফলো করছে না। সিলেকশন কমিটি অ্যাজ পার নোটিশ হিসেবে হয়নি। সিলেকশন কমিটি কোনো ফাংশন কাজ করেনি, স্ক্রুটিনি ভেরিফিকেশন সিলেকশন কমিটি করেনি, কিচ্ছুটি করেনি সিলেকশন কমিটি। টোটো জগন্নাথে বসেছিল, বাকি সব থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, যেটা কিনা কোথাও উল্লেখই নেই। এজেন্সি যে প্যানেল তৈরি করবে, এজেন্সি যে সিলেকশন স্ক্রুটিনি করবে, এটা উল্লেখই নেই। সিলেকশন রিগার্ডিং ভ্যাকান্সি রিলেটেড বিষয়ে এজেন্সি করতে পারে। তো সেটা স্ট্যাটুটারি রুলকে তুমি ব্রেক করে দিয়ে তুমি একটা গোটা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে দিচ্ছ, সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে, এটা হতে পারে না। তো এন্টায়ার সিলেকশন প্রক্রিয়া ইলিগাল হয়ে যাবে। পরিষ্কার উমাদেবী জাজমেন্টে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীকালে আরেকটা দেখাই আপনাদের, যেটা কিনা ভার্ডিক, মানে এরকম বহু আছে, বিশ্বাস করুন এরকম বহু আছে, বাট আমি 4টের কথা আজকে তুলে ধরছি। প্রেসিডেন্ট অ্যানালাইসিস কী বলছে, দ্য কোর্ট সাইটেড এমপি স্টেট কর্পোরেশন ব্যাংক লিমিটেড ভার্সেস নানুরাম যাদব 2007-8 SSC 2064, হুইচ হেল্ড দ্যাট, বলছে ইফ এ রিক্রুটমেন্ট প্রসেস ইজ ইনভ্যালিড দ্য এন্টায়ার প্রসেস মাস্ট বি ক্যান্সেলড। এই নানুরাম যাদবে বলছে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস ইনভ্যালিড হয়, ভ্যালিড নয়, ভ্যালিড মানে বৈধ, ইনভ্যালিড মানে অবৈধ, যদি কোনো অবৈধ হয়, মানে কোনো রিক্রুটমেন্টে কোনো স্বচ্ছতা নেই, ভুলভালভাবে নিয়োগ করে দিয়েছে, প্যানেলই তৈরি করতে পারেনি, মানে প্যানেল বোঝেইনি অথচ নিয়োগ করে দিয়েছে, রিজার্ভেশনটাকে ভায়োলেশন করে 100 রোস্টার কিছু মানেনি, একটার বদলে 16টা প্যানেল করে দিয়েছে, মানে রিক্রুটমেন্ট মানে লাস্ট ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্টে বহু পরে কি মানে প্যানেলে ভ্যালিডিটি পরে কি রিক্রুটমেন্ট করে দিয়েছে, মানে এই ধরনের যে অসঙ্গতি, 2208টা ওভারসিটে নিয়োগ করে দিয়েছে, মানে প্রচুর ওভারসিটে নিয়োগ করে দিয়েছে, এই ধরনের জিনিসে যদি টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা ইনভ্যালিড হয়ে যায়, তাহলে এন্টায়ার প্রসেস মাস্ট বি ক্যান্সেল, পুরোটাই কিন্তু বাতিল হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট রয়েছে এই ধরনের।
তেমনি স্কুল সার্ভিস কমিশনে 26,000 সেম একই রকম গল্প, যে ওখানে যে সমস্ত দুর্নীতিগুলো বা যেরকমভাবে যা হয়েছে তাতে ওর এন্টার প্রসেস কিন্তু বিষয়টা মানে এন্টার প্রসেস কিন্তু বাতিল করা হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই একই দিকে যেতে পারে, বাট আমরা চেষ্টা করছি যে এই ধরনের জাজমেন্টগুলোতে অন্তত আমাদের পক্ষ থেকে মহামান্য ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে যদি প্লেস না করা হয়, মানে এরকম বহু আছে, আপনাদের শেষ হবে না। যদি সিরিয়াসলি বলছি, মানে আমাদের কাছে ওরা 100টা দেখিয়েছে, 112টা দেখিয়েছে, আমাদের কাছে নাই নাই করে অন্তত 80 থেকে 85টা জাজমেন্ট এমন আছে যাতে করে এই ধরনের জিনিসগুলোকে তুলে ধরা যেতে পারে। বাট একদম প্রথম প্রিন্সিপাল যেটা মানে যেটা আমাদের ছেলেমেয়েরা মনে করে, আমাদের সদস্যরা মনে করে যে একটা চাকরির জন্যই তো কোর্টে আসা হয়েছে, চাকরি দিক, কে কী পেলো, কার কী থাকলো, কে বাঁচলো, কে ওদিকে চলে গেল, আমাদের দেখার দরকার নেই, আমাদের নিজেদেরটুকু হলে হবে। এই এই মর্মে তারা কোর্টে এসছে যে নিজেদেরকে আগে ভাই বাঁচাও, কে ওদিকে করতে চলে যাচ্ছে। এসএসসিতে তো হলো না সেগ্রিগেশন, এসএসসিতে তো এন্টারটা বাতিল হলো। তো এন্টার পথে বাতিল না করে যদি এখান থেকে বঞ্চিতদের একটা রাস্তা খুলে যায়, এই সমস্ত জিনিসগুলো দেখি। আর অনেকেই ইনসাফি যারা সারাদিন আমাকে SMS করতে থাকেন, গালিগালাজ করতে থাকেন, আমি এটাও বলবো যে আর্গুমেন্ট দেখে ভয় পাবেন না, আর্গুমেন্টে অল আউটই আর্গুমেন্ট করা হবে। মানে যত রকম দিক থেকে অ্যাটাক করা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই ধরনের আর্গুমেন্ট, সেই ধরনের জিনিসপত্র কিন্তু অস্ত্র সামনে দেওয়া হয়েছে, এবং আর্গুমেন্টটা ভয়ঙ্কর আর্গুমেন্ট হবে এবং ভয়ঙ্কর জিনিসগুলো সামনে আসবে। সেগুলো দেখে ভয় পাবেন না, আলটিমেটলি ফল এটাই হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে যে প্যানেলটিকে গিয়ে বঞ্চিতদের একটা চাকরি, আর বঞ্চিতদের চাকরি পাওয়ার জন্য কিন্তু অল আউট ঝাঁপাবে। আর সেই ঝাঁপানো দেখে বা সেই নথিপত্র বা সেই ডকুমেন্ট দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি মামলার মধ্যে রয়েছে। 99%, 1% হয়তো অ্যাডিশনালভাবে কিছু হয়তো বলা যেতে পারে, বাট 99% কিন্তু এই মামলার মধ্যে আছে এবং এখান থেকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। আমি আবারও বলবো, বঞ্চিতরা কাগজ গোছান, কোনো কাগজে ফল্ট থাকলে সেগুলোকে ঠিক করুন, এভিডেভিট করে। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।